তখন সে ভুল করে পাশের ১৭ নম্বর বালতিঘরে ঢুকে পড়ে। সেখানে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভয়ঙ্কর সাদা হাড়ের স্তূপ ছাড়াও সে ভূগর্ভে এমন একটা আবিষ্কার করে যা তাকে একই সঙ্গে আনন্দিত ও ভীত করে তোলে। একজন জীবিত পুরুষ। সবচেয়ে অবাক করা বিষয় হলো, অন্য সবাই অনেক আগেই মারা গেছে, কিন্তু শুধু এই একজনই ভূগর্ভে বেঁচে আছে কেন? যখন জুলি বলে যে সে অন্য একটা বালতিঘর থেকে এসেছে, তখন পুরুষটি একটা ধাক্কা দেওয়া সত্যি কথা বলে দেয়। সাইলো কি জিনিস? মোট ৫০টা আছে। বাইরে মোট ৫০টা বালতিঘর রয়েছে। তুমি ঠিক কোনটা থেকে এসেছো? এই সাধারণ প্রশ্নে জুলি হতভম্ব হয়ে যায়, কারণ তার মাথায় কখনোই আসেনি যে বাইরে এতগুলো বালতিঘর থাকতে পারে। আরও অবাক করা বিষয়, পুরুষটি সূর্যের কথা বলে। আমাদের কাছে যা একদম স্বাভাবিক জিনিস, সারা জীবন বালতিঘরের ভেতর কাটানো জুলির কাছে সেটা একেবারেই অজানা। এই পুরুষ নিজের নাম বলে সোলো। সে ব্যাখ্যা করে নামটা এসেছে এই কারণে যে সে এখানকার একমাত্র বেঁচে থাকা মানুষ। তারপর সে একটা খুবই হৃদয় বিদারক অতীতের গল্প শোনায়। বালতিঘরের মানুষরা জোর করে বের করা হয়নি, তারা নিজের ইচ্ছায় বাইরে বেরিয়েছিল। সেই দিনটা দেখতে খুব সুন্দর লাগছিল। সবাই হাসি মুখে বালতিঘর ছেড়ে বেরিয়ে যায়, কিন্তু হঠাৎ ঝড় ওঠে, ধুলোবালি উঠতে থাকে এবং তারপরেই সবাই মারা যায়। তারপরের কথাগুলো যেন জুলিকে ঘুম ভাঙিয়ে দেয়। সোলো একজন রন নামের লোকের কথা বলে। তাকেও ক্লিনিংয়ে পাঠানো হয়েছিল, কিন্তু সে নিয়ম অনুযায়ী ক্যামেরা পরিষ্কার করেনি, বরং খোলা জায়গায় মিথ্যা শব্দটা লিখে দেয়, তারপর কোণ ঘুরিয়ে অদৃশ্য হয়ে যায়। এটা শুনে জুলির মনে পড়ে যায় সে নিজেও ঠিক একই কাজ করেছিল যখন বেরিয়ে এসেছিল। আরও চাঞ্চল্যকর ঘটনা, দুদিন পর বালতিঘরের ক্যান্টিনের স্ক্রিনে আবারও একই মিথ্যা শব্দটা লেখা হয়। এরপরই একটা বড় বিদ্রোহ শুরু হয়ে যায়। তখনকার আইটি বিভাগের প্রধান রাসেল সোলোকে কঠোর নির্দেশ দেয়, ভূগর্ভকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে, কাউকে ঢুকতে দেওয়া যাবে না। সোলো সেই নির্দেশ মেনে চলতে থাকে, কিন্তু বাকি বাসিন্দারা তুমুল তর্কে জড়িয়ে পড়ে। তারা অনুমান করে হয়তো রন মরেনি, হয়তো বাইরে পৃথিবী নিরাপদ। এই অনুমানই শেষ পর্যন্ত তাদের সবাইকে একসঙ্গে বালতিঘর ছেড়ে বেরিয়ে যেতে প্ররোচিত করে। গল্প শেষ করে জুলির বুকটা কেঁপে ওঠে। সে বুঝতে পারে তার অবস্থা রনের সঙ্গে একদম এক। সেও ক্যামেরা পরিষ্কার করেনি, তার বালতিঘরের লোকেরাও তার মৃত্যু চোখে দেখেনি। তাই তাকে যত তাড়াতাড়ি সম্ভব নিজের বালতিঘরে ফিরে যেতে হবে, নইলে ইতিহাস আবার পুনরাবৃত্তি হবে। ঠিক তেমনই হয়। তার বন্ধু শেরি ইতিমধ্যে ভেতরে মানুষকে উত্তেজিত করতে শুরু করে। বিচার বিভাগ দ্রুত ব্যবস্থা নেয়, দেওয়ালের বিদ্রোহের গুজব ছড়ানোর জন্য টেডিকে গ্রেপ্তার করে। মেকানিক্যাল বিভাগের লোকদের শিক্ষা দেওয়ার জন্য তাকে দৃষ্টান্ত করতে চায়, কিন্তু এই কঠোরতা উল্টো আরও বড় ক্ষোভের জন্ম দেয়। একটা আরও বড় আন্দোলন গোপনে তৈরি হচ্ছে। অন্যদিকে মেয়র বিচারককে হাত করার জন্য তাকে গোপন সুরক্ষা ভল্টে নিয়ে যায় এবং সত্যি কথা স্বীকার করে। জুলি সত্যিই ১৭ নম্বরে গেছে, কিন্তু সেখানকার সবাই অনেক আগেই মরে গেছে। সে বেঁচে থাকতে পারে না। কিন্তু বিচারকের মনে অন্য প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ। জুলি কি সত্যিই নিজের ইচ্ছায় বেরিয়েছিল? সে যাওয়ার সময় কি সত্যিই বলেছিল যে সে বাইরে যেতে চায়? মেয়র বারবার জোর দিলেও বিচারকের মনে সন্দেহ থেকেই যায়। জুলি বালতিঘর ঘুরে ঘুরে প্রতিরক্ষা স্যুট মেরামতের জন্য যন্ত্রাংশ খুঁজতে থাকে, কিন্তু কিছুই পায় না। বদলে দেওয়ালে অনেকগুলো বাইরে যেতে চাই লেখা দেখতে পায়, যারা শেষ ইচ্ছা লিখে গিয়েছিল। আবার সোলোর কাছে ফিরে এলে দেখে মাটিতে একটা খাবারের বাক্স পড়ে আছে। সোলো বলে এটা চিকেন স্যুপ। জুলি মনে করে প্রথম দিকে খুব সুস্বাদু লেগেছিল, কিন্তু এখন স্থানটা আর মনে করতে পারে না। জুলি কোনো দ্বিধা না করে স্যুপটা খেতে শুরু করতেই ও শিট! সোলো অবাক হয়ে যায়। এতদিন একা থাকায় তার মাঝে মাঝে মনে হতো সামনে যাকে দেখছি সে কি সত্যিই না আমার ভুল। কিন্তু জুলি যখন সত্যিই স্যুপ খাচ্ছে দেখল, তার মনে একটু আনন্দ ফিরে এলো। সোলো তখন জিজ্ঞেস করে, তুমি কেন ক্যামেরা পরিষ্কার করার নিয়ম মানলে না? জুলি খোলাখুলি বলে, বেরোনোর আগেই সবাইকে বলে দিয়েছিলাম যে আমি পরিষ্কার করব না, কারণ আমি নিশ্চিত হয়ে গেছিলাম যে কর্তৃপক্ষের সবকিছুই মিথ্যা। সে ব্যাখ্যা করে, বাইরে যাওয়ার পর যে সুন্দর আকাশ, সবুজ গাছ, উড়ন্ত পাখি দেখা যায়, সবই প্রতিরক্ষা স্যুটের কাচের ভিতরে প্রজেক্ট করা ভুয়ো ছবি। এই সত্যটা জানার পরই সে আর থামেনি, সোজা এগিয়ে সে এখানে পৌঁছেছে।